হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে তোমাদের ইংরেজির 10 নম্বর যে স্কুলটা রয়েছে সদর গভর্নমেন্ট হাই স্কুল কোচবিহার, এই স্কুলের সব প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো। আর তোমরা যারা যারা এর আগের স্কুলগুলোর সলিউশনগুলো না দেখে থাকো, তাহলে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। ওকে, তাহলে চলো শুরু করি। দেখো, প্রথমে রিডিং স্কিল অর্থাৎ সিনে কি বলেছে, রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। পাঠ্যটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। তাহলে দেখো, প্রথমে রয়েছে কায়রো, ইজিপ্ট। ইজিপ্টের কায়রোর কোনো একটা ঘটনা। ঈশান, প্রথমে ঈশান বলছে, সো ফাইনালি উই আর ইন কায়রো। অবশেষে আমরা কায়রোতে। মাদার, তারপর ঈশানের মা বলছে, উই আর গোয়িং টু গিজা ঈশান। আমরা গিজা গিজা যাচ্ছি ঈশান, টু সি দ্য 3 গ্রেট পিরামিডস। তিনটে মহান পিরামিড দেখতে। ঈশান, হোয়াটস এ পিরামিড মা? পিরামিড কি মা? ঈশান বলছে। তখন তার মা বলছে, এ পিরামিড ইজ এ হিউজ ট্রায়াঙ্গুলার মনুমেন্ট। একটা পিরামিড হলো বিশাল ত্রিকোণাকার, ত্রিভুজাকার বা ত্রিকোণাকার যাই বলো না কেন, ত্রিভুজাকার মনুমেন্ট, স্মৃতিসৌধ। দ্য বিউরিয়াল গ্রাউন্ড অফ দ্য ফ্যারোস, ফেরাওদের কবরস্থান। ঈশান, ঈশান বলছে, অ্যান্ড হু ইজ এ ফেরাও? ফেরাওরা কারা? মাদার, মা বলছে, এ ফেরাও ইজ অ্যান ইজিপসিয়ান কিং। ফেরাওরা ছিল মিশরীয় রাজা। দ্য ফেরোজ লিভড অ্যারাউন্ড 5000 ইয়ার্স এগো। ফেরাওরা প্রায় 5000 বছর আগে বসবাস করত। তাহলে এটা ছিল তোমাদের সিন। এরপর দেখো প্রশ্নগুলো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ টেক্সট। পাঠ্য থেকে তথ্য নিয়ে বাক্যগুলি পূর্ণ করতে হবে। তাহলে একটা দেখো, ইজিপসিয়ান কিংস ওয়্যার কল্ড। মিশরীয় রাজাদেরকে বলা হতো কি? ফেরাও। দুইটা দেখো, দে ওয়্যার গোয়িং টু সি। তারা কি দেখতে যাচ্ছিল? এটা হবে দ্য 3 গ্রেট পিরামিডস, তিনটে মহান পিরামিড। তিনটা দেখো, দ্য 3 গ্রেট পিরামিডস আর ইন। তিনটে মহান পিরামিড কোথায় অবস্থিত? এটা হবে ইন কায়রো, কায়রোতে। বোঝা গেল? এরপর দেখো প্রশ্নগুলো। প্রথমে বলেছে, হোয়াট ইজ এ পিরামিড? পিরামিড কি? তাহলে দেখো এর উত্তরটা। এ পিরামিড ইজ এ হিউজ ট্রায়াঙ্গুলার মনুমেন্ট। একটি পিরামিড হলো বিশাল ত্রিভুজাকার স্মৃতিসৌধ। এরপর নেক্সট প্রশ্ন দেখো, হু ইজ কল্ড এ ফেরাও? ফেরাও কাকে বলা হতো? তাহলে দেখো এর উত্তরটা। অ্যান ইজিপসিয়ান কিং ইজ কল্ড এ ফেরাও। মিশরীয় রাজাকে বলা হতো ফেরাও। ওকে, তারপর দেখো তিনের প্রশ্নটা, হোয়েন ডিড দ্য ফ্যারোস লিভড ইন ইজিপ্ট? কখন মিশরে ফেরাওরা বসবাস করত? তাহলে দেখো, দ্য ফ্যারোস লিভড ইন ইজিপ্ট অ্যারাউন্ড 5000 ইয়ার্স এগো। মিশরে ফেরাওরা বসবাস করত প্রায় 5000 বছর আগে। বোঝা গেল? এরপর দেখো, দুইয়ে বলেছে, রিড দ্য পোয়েম কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। কবিতাটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। তাহলে এই কবিতাটি আমি তোমাদেরকে পড়াচ্ছি না, তোমরা একটু ভালো করে দেখে নিও। আমি প্রশ্নগুলো করাচ্ছি, দেখো। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একটা কি বলেছে, হু ইজ দ্য পোয়েট অফ দ্য অ্যাবাভ পোয়েম অ্যান্ড হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েম? এই কবিতাটির কবির নাম কি এবং এই কবিতাটির নাম কি তোমাদেরকে লিখতে হবে। তাহলে দেখো, ক্যাথারাইন পাইলি ইজ দ্য পোয়েট অফ দ্য অ্যাবাভ পোয়েম। উপরের কবিতাটির কবি হলেন ক্যাথারাইন পাইলি। অ্যান্ড দ্য নেম অফ দ্য পোয়েম ইজ হাউ দ্য লিটল কাইট লার্ন টু ফ্লাই। এবং কবিতাটির নাম কি? হাউ দ্য লিটল কাইট লার্ন টু ফ্লাই। এরপর দেখো নেক্সট প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য সাজেশন অফ দ্য বিগ কাইট? বড় ঘুড়িটার পরামর্শ কী ছিল? দ্য বিগ কাইট সাজেস্টেড দ্য লিটল কাইট। বড় ঘুড়িটা ছোট্ট ঘুড়িটাকে পরামর্শ দিয়েছিল টু ট্রাই টু ফ্লাই, ওড়ার জন্য চেষ্টা করতে। অর হি ফিয়ার্ড, এবং সে ভয় পাচ্ছিল, হি উড নেভার লার্ন অ্যাট অল, এবং সে কখনো শিখতে পারবে না, সেই ভয়টাই বড় ঘুড়িটা করছিল। ওকে,
এরপরের প্রশ্ন দেখো, হোয়াই ডিড দ্য বিগ কাইট সে গুড বাই টু দ্য লিটল ওয়ান? কেন বড় ঘুড়িটা ছোট্ট ঘুড়িটাকে শুভ বিদায় জানিয়েছিল? কেন? তাহলে দেখো এর উত্তরটা। দ্য বিগ গাইড সেইড গুড বাই টু দ্য লিটল ওয়ান বিকজ, বড় ঘুড়িটা ছোট্ট ঘুড়িটাকে শুভ বিদায় জানিয়েছিল বিকজ, কারণ কি? ডেসপাইট হিজ রেসপেক্টেড রিকোয়েস্ট দ্য লিটল ওয়ান ডিড নট ট্রাই টু ফ্লাই অ্যান্ড হি সেইড আই এম অ্যাফ্রেড আই এম ফল। বড় ঘুড়িটা যখন সম্মানের সাথে ছোট ঘুড়িটাকে বলেছিল যে তুমি চেষ্টা করো, তখন ছোট্ট ঘুড়িটা কি করেছিল? তার কথা শুনেনি, এবং সে অর্থাৎ ছোট্ট ঘুড়িটা বলেছিল যে আই এম অ্যাফ্রেড আই উইল ফল, আমি ভয় পাচ্ছি যে আমি পড়ে যাব। এই কথাটা বলার পর বড় ঘুড়িটা ছোট ঘুড়িটাকে শুভবিদায় জানিয়ে চলে গিয়েছিল। এরপর দেখো আনসিন। আনসিনে কি বলেছে? রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। অনুচ্ছেদটি পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। তাহলে দেখো, দেয়ার লিভড 3 স্ট্রং বুলস। একদা 3টি শক্তিশালী ষাঁড় বাস করত। দে ওয়ার ফ্রেন্ডস। তারা ছিল বন্ধু। দে অলওয়েজ গ্রেজড টুগেদার। তারা সবসময় একসাথে ঘাস খেত। এ লায়ন লিভড ইন দ্য নিয়ারবাই ফরেস্ট। পাশের জঙ্গলে একটি সিংহ বাস করত। হি উইজড টু কিল দেম। সে চাইতো তাদেরকে মেরে ফেলতে অ্যান্ড ইট দেয়ার মিট, এবং তাদের মাংস খেতে। বাট হি কুড নট কিল দেম। কিন্তু সে কখনো তাদেরকে হত্যা করতে পারতো না। দ্য বুলস অলওয়েজ রিমেন্ড টুগেদার। কেন পারতো না? কারণ ষাঁড়গুলো সবসময় একসাথেই থাকতো। দ্য লায়ন থট। সিংহটি চিন্তা করলো, ইফ আই ক্যান সেপারেট দেম, যদি আমি তাদেরকে আলাদা করতে পারি, আই ক্যান ইট দেয়ার মিট, আমি তাদের মাংস খেতে পারবো। সো হি সেট দেম এগেনস্ট ওয়ান অ্যানাদার। তাই সে একে অপরের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে তাদেরকে আলাদা করে দিল। নাও দ্য বুলস বিগ্যান টু গ্রেজ সেপারেটলি। এখন দুটো ষাঁড় আলাদা আলাদাভাবে ঘাস খেতে শুরু করলো। দ্য ডিজায়ার অফ দ্য লায়ন ওয়াজ ফুলফিলড। সিংহের ইচ্ছা পূরণ হলো। হি কিল্ড দ্য বুলস ওয়ান বাই ওয়ান অ্যান্ড এট দেয়ার মিট। সে তাদেরকে একের পর এক মেরে ফেললো এবং তাদের মাংস খেলো। বোঝা গেল আশা করি অ্যানসিনটা। এরপর দেখো প্রশ্নগুলো। প্রথমে কি বলেছে? হোয়াট ওয়াজ দ্য প্ল্যান অফ দ্য লায়ন? সিংহের পরিকল্পনা কি ছিল? দ্য লায়ন থট। সিংহটি ভাবত, ইফ আই ক্যান সেপারেট দেম, যদি আমি তাদেরকে আলাদা করতে পারি, আই ক্যান ইট দেয়ার মিট, আমি তাদের মাংস খেতে পারবো। সো হি সেট দেম এগেনস্ট ওয়ান অ্যানাদার। তাই সে তাদেরকে আলাদা করে দিয়েছিল। এটাই ছিল সিংহের পরিকল্পনা। এরপর নেক্সট প্রশ্ন দেখো, হোয়াই কুড নট দ্য লায়ন কিল দ্য বুলস? কেন সিংহটি ষাঁড়গুলোকে হত্যা করতে পারছিল না? তাহলে এর উত্তরটা দেখো। দ্য লায়ন কুড নট কিল দ্য বুলস বিকজ, সিংহটি ষাঁড়গুলোকে হত্যা করতে পারছিল না কারণ দ্য বুলস অলওয়েজ রিমেন্ড টুগেদার, কারণ ষাঁড়গুলো সবসময় একসাথেই থাকতো। এরপর দেখো তিনেরটা কি বলেছে? হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি? এই যে গল্পটা আমরা পড়লাম, এই গল্পটার নীতিকথা কি হবে এটা লিখতে হবে। তাহলে দেখো, দ্য মোরাল অফ দ্য স্টোরি ইজ, এই গল্পটির নীতিকথা হলো, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। এর বাংলা অর্থ কি? একতাই বল, বিভক্ত হলে পরাজয়। যখন কেউ একসাথে থাকে তখন তাদেরকে কেউ ক্ষতি করতে পারে না, আবার যদি আলাদা আলাদাভাবে থাকে সেক্ষেত্রে অনেক ক্ষতি হয় তাদের। এটাই বোঝাতে চেয়েছে। বোঝা গেল? এরপর দেখো তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। প্রথমে কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশনস। সুইটেবল প্রিপোজিশন দিয়ে শূন্যস্থানগুলি পূরণ করতে হবে। তাহলে একটা দেখো, সাম প্লেয়ার্স আর প্রোন ড্যাশ ইনজুরি, এটা হবে টু ইনজুরি। দুইটা আছে, হি উইল রিটার্ন ড্যাশ টিউসডে, এটা হবে অন টিউসডে।
মানে হচ্ছে এখানে এর কারণ কি, অন বসার কারণ হচ্ছে কোনো নির্দিষ্ট সময় বা কোনো নির্দিষ্ট তারিখ বা কোনো নির্দিষ্ট দিন যদি বোঝায় সেক্ষেত্রে অন ব্যবহৃত হয়। তিনের দেখো, ডু ইউ হ্যাভ এনি টেস্ট ড্যাশ মিউজিক, এটা হবে ইন মিউজিক। এরপর পাঁচেরটা দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রপার ডিগ্রি অফ দ্য অ্যাডজেক্টিভস গিভেন ইন দ্য ব্রেকেটস। বন্ধনীর মধ্যে যে অ্যাডজেক্টিভগুলো রয়েছে এগুলির সঠিক ডিগ্রিগুলো তোমাদেরকে শূন্যস্থানে বসাতে হবে। তাহলে দেখো এক একটা কী বলেছে, অঙ্কিতা ইজ ওয়ান অফ দ্য ড্যাশ গার্লস ইন আওয়ার ক্লাস। এখানে অ্যাডজেক্টিভ কী রয়েছে, টল। তাহলে দেখো এখানে আমি তোমাদেরকে ছোট্ট করে কিছু নিয়ম বলে দিই, যে নিয়মগুলো জানলে তোমরা বুঝতে পারবে যে কোথায় কোন ডিগ্রিটা বসাবো। প্রথম নিয়ম হচ্ছে শূন্যস্থানের আগে যদি দা থাকে তাহলে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি বসাবো। মানে এখানে দেখো পাশে আমি লিখে দিয়েছি টল, টলটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, আর কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে টলার, আর সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে টলেস্ট। তাহলে আমি কি বললাম, শূন্যস্থানের আগে যদি দা থাকে তাহলে অ্যাডজেক্টিভের আমরা কি বসাবো, সুপারলেটিভ ফর্ম বসাবো। ওকে, মানে অঙ্কিতা ইজ ওয়ান অফ দ্য টলেস্ট গার্ল ইন আওয়ার ক্লাস, টলেস্ট হবে। এরপর দুয়েটা দেখো, শিওরলি হি ওয়াজ ড্যাশ দেন হিজ ব্রাদার ইন স্টাডিজ। এখানে অ্যাডজেক্টিভ রয়েছে কি, ব্যাড। তাহলে দেখো এর নিয়মটা হচ্ছে শূন্যস্থানের পরে যদি দ্যান থাকে, কি বললাম, শূন্যস্থানের পরে যদি দ্যান থাকে তাহলে আমরা অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রি বসাবো। আরেকবার বলছি, শূন্যস্থানের পরে যদি দ্যান থাকে তাহলে অ্যাডজেক্টিভের আমরা কম্পারেটিভ ডিগ্রি বসাবো। ওকে, এখানে দেখো ব্যাডটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে ওর্স, আর সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে ওর্স্ট। ওকে, তাহলে আমরা কি বসাবো এখানে, ওর্স বসাবো, অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রি বসাবো। শিওরলি হি ওয়াজ ওর্স দেন হিজ ব্রাদার ইন স্টাডিজ। ওকে, ছয়টা দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্রেকেটস। বন্ধনীর মধ্য থেকে সঠিক ভার্ব ফর্মগুলো তোমাদেরকে শূন্যস্থানে বসাতে হবে। তাহলে একটা দেখো, দ্য প্যাসেন্ট ড্যাশ ডায়েট অর হ্যাড ডায়েট অর ওয়াজ ডায়েট বিফোর দ্য ডক্টর অ্যারাইভড। মানে চিকিৎসক আসার আগেই রোগীটা মারা গিয়েছিল। তাহলে দেখো এটা কি হবে, দ্য প্যাসেন্ট হ্যাড ডায়েট বিফোর দ্য ডক্টর অ্যারাইভড। দুইটি কি আছে, ইট ড্যাশ ইজ রেইনিং, ওয়াজ রেইনিং, হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। এটা যেহেতু অতীতকাল থেকে বর্তমানকাল পর্যন্ত ঘটনাটা ঘটেই চলেছে, সেক্ষেত্রে আমরা বসাবো হ্যাজ বিন। ওকে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। তারপর দেখো অ্যাড সুইটেবল প্রিফিক্স অর সাফিক্স। শব্দগুলিতে প্রিফিক্স আর সাফিক্স বসাতে হবে, আর প্রিফিক্স আর সাফিক্স বসিয়ে অপোজিট ওয়ার্ড তৈরি করতে হবে। তাহলে একটা আছে দেখো, পসিবল, এটা হবে ইম্পসিবল, রেস্ট রেস্টলেস, হেল্পলেস। তারপরে আছে আইডেন্টিফাই দ্য কাইন্ডস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড রাইট। নিচের বাক্যগুলি কী ধরনের বাক্য সেগুলো লিখতে হবে। দেখো, ম্যান ইজ মোর্টাল, মানুষ মরণশীল, এটা কি হবে, অ্যাসার্টিভ সেন্টেন্স। আর হাউ স্টর্মি দ্য নাইট ইজ, এখানে বিস্ময়সূচক চিহ্ন রয়েছে, মানে এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে। তারপর আছে চেঞ্জ দ্য জেন্ডার। প্রথমে রয়েছে দেখো ম্যান, ম্যান মানে মানুষ, এটা জেন্ডার চেঞ্জ করলে অর্থাৎ লিঙ্গ পরিবর্তন করলে কি হবে, ওমেন, ওমেন মানে হচ্ছে মহিলা। তারপর আছে সন, সন মানে পুত্র, ডোটার, ডোটার মানে হচ্ছে কন্যা। তারপর 10-এ আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ এ সুইটেবল অ্যাডভার্ব। সুইটেবল অ্যাডভার্ব দিয়ে শূন্যস্থানে বসাতে হবে। তাহলে এটা হবে আই উইল ড্যাশ রিমেম্বার ইয়োর হসপিটালিটি, এটা হবে আই উইল অলওয়েজ রিমেম্বার ইয়োর হসপিটালিটি। তারপর 11-তে আছে ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ ইন কোশ্চেন নাম্বার 3 হুইচ মিন দ্য ফলোয়িং। নিচের যে ওয়ার্ডগুলোর মিনিং ওয়ার্ড হবে সেগুলো প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। তাহলে একটা আছে দেখো, ফিড অন গ্রোয়িং গ্রাস, এর মানে হচ্ছে গজিয়ে ওঠা ঘাস খাওয়া। এটার মিনিং ওয়ার্ড কী হবে, গ্রেজ, গ্রেজ মানে হচ্ছে চড়ানো। আমরা বলি না যে মাঠে গরু চড়ছে, তাই না, মানে হচ্ছে ঘাস খাচ্ছে আর কি গরুগুলো, সেটাকে বলবো গ্রেজ। 2 আছে দেখো, ডিসইউনাইট, এর উচ্চারণটা ঠিকভাবে করবে। এর উচ্চারণটা হচ্ছে ডিসইউনাইট, মানে কি, বিচ্ছিন্ন করা। এর মিনিং ওয়ার্ড কী হবে, সেপারেট, সেপারেট মানে হচ্ছে আলাদা করা বা বিচ্ছিন্ন করা। বোঝা গেল।
এরপর দেখো রাইটিং স্কিল। রাইটিং স্কিলে কি বলেছে, ইমাজিন ইউ মেট এ ফেয়ারি ইন ইউর ড্রিমস। মনে করো, মানে কল্পনা করো যে তুমি তোমার স্বপ্নে একটি পরীর সাথে দেখা হয়েছে। রাইট এ প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ লিখতে হবে ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস, 60 শব্দের মধ্যে, দ্যাট গিফট ইউ উড লাইক টু হ্যাভ ফ্রম হার অ্যান্ড হোয়াই। পরীর সাথে দেখা হওয়ার পর তুমি কি উপহার চাইবে তার কাছ থেকে এবং কেন চাইবে, সেই বিষয়ে 60 শব্দের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। ইউ মে ইউজ দ্য ফলোয়িং হিন্টস, তুমি নিচের যে হিন্টসগুলো দেওয়া আছে এগুলি ব্যবহার করতে পারো। তাহলে দেখো রাইটিং স্কিলের এই প্যারাগ্রাফটা তোমাদেরকে আমি ভালো করে লিখে দিয়েছি, তোমরা দেখে নাও। সো এই ছিল আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখো। চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার।